আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ২০২৬ সালের এটি প্রথম মন কি বাত। আগামীকাল ২৬শে জানুয়ারি আমরা সবাই সাধারণতন্ত্র দিবসের উৎসব পালন করব। এই দিন আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। ২৬শে জানুয়ারির এই দিন আমরা আমাদের সংবিধান নির্মাতাদের প্রণাম জানানোর সুযোগ পাই। আজ ২৫শে জানুয়ারির দিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ন্যাশনাল ভোটার্স ডে, জাতীয় ভোটার দিবস। ভোটদাতাই গণতন্ত্রের আত্মা। বন্ধুরা, সাধারণভাবে যখন কেউ ১৮ বছর বয়সের হয় তখন সে ভোটার হয়ে যায়। সেটাকে জীবনের এক সাধারণ উত্তরণ বলে মনে করা হয়। কিন্তু আসলে এই সুযোগ যে কোনো ভারতবাসীর জীবনে খুব বড় এক মাইল ফলক। এই জন্য এটা খুব জরুরি যে আমরা দেশে ভোটার হওয়ার বা মতদাতা হওয়ার উৎসব পালন করি। যেমন আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই আর সেই জন্মদিন উদযাপন করি, ঠিক তেমনি যখনই কোনো তরুণ প্রথমবার ভোটার হবে তখন গোটা পাড়া, গ্রাম অথবা শহর একজোট হয়ে তাকে অভিনন্দন জানিয়ে মিষ্টি বিতরণ করুক। এতে ভোটদানের ব্যাপারে মানুষের সচেতনতা বাড়বে। একই সঙ্গে এই চিন্তাও শক্তিশালী হবে যে ভোটার হওয়া কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, দেশে যাঁরাই ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, যারা আমাদের গণতন্ত্রকে সজীব রাখার জন্য একেবারে বুনিয়াদী স্তরে কাজ করেন, তাদের প্রত্যেককে আমি ভীষণভাবে প্রশংসা করতে চাই। আজ ভোটার দিবসে আমি আমাদের তরুণ সাথীদের কাছে অনুরোধ জানাব যে ১৮ বছর হলে তারা যেন ভোটার হিসেবে নিজেদের নথিভুক্ত করেন। সংবিধান প্রত্যেক নাগরিকের কাছে কর্তব্য পালনের যে আশা রাখে তা এই কাজে পূর্ণতা পাবে এবং ভারতের গণতন্ত্রও সুদৃঢ় হবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল আমি সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আকর্ষণীয় ট্রেন্ড দেখতে পাচ্ছি। মানুষজন ২০১৬ সালের নিজেদের স্মৃতিকে আবার সজীব করে তুলছেন। এই ভাবনাকে সঙ্গে নিয়েই আজ আমিও আপনাদের সঙ্গে নিজের এক স্মৃতি ভাগ করে নিতে চাই। ১০ বছর আগে ২০১৬ সালে জানুয়ারিতে আমি এক উচ্চাকাঙ্ক্ষী যাত্রা শুরু করেছিলাম। তখন আমার মনে হয়েছিল যে এটা একটা ছোট পদক্ষেপই হোক না কেন, কিন্তু তরুণ প্রজন্মের জন্য, দেশের ভবিষ্যতের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন কিছু মানুষ বুঝতেই পারছিলেন না যে এটা আসলে কি। বন্ধুরা, আমি যে যাত্রার কথা বলছি সেটা হলো স্টার্ট আপ ইন্ডিয়ার যাত্রা। অন্যরকম এই যাত্রার নায়ক হলেন আমাদের তরুণ সাথীরা। নিজেদের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে তারা যেসব উদ্ভাবন করেছেন তা ইতিহাসে নথিবদ্ধ হচ্ছে। বন্ধুরা, ভারতে আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে উঠেছে। এইসব স্টার্ট আপ প্রচলিত ধারার বাইরে। আজ তাঁরা এমন সব ক্ষেত্রে কাজ করছেন যেগুলোর ব্যাপারে ১০ বছর আগে কল্পনাও করা যেত না। এআই, স্পেস, নিউক্লিয় শক্তি, সেমিকন্ডাক্টর, মোবিলিটি, গ্রিন হাইড্রোজেন, জৈব প্রযুক্তি। আপনি নাম করুন আর দেখবেন কোনো না কোনো ভারতীয় স্টার্ট আপ সেই ক্ষেত্রে কাজ করছে। আমি আমাদের সেই সব তরুণ বন্ধুদের স্যালিউট জানাই যাঁরা কোনো না কোনো স্টার্ট আপে যুক্ত হয়েছেন অথবা স্টার্ট আপ শুরু করতে চাইছেন। বন্ধুরা, আজ মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে আমি দেশবাসীর, বিশেষ করে শিল্প এবং স্টার্ট আপের সঙ্গে যুক্ত যুবাদের কাছে একটা অনুরোধ করতে চাই। ভারতের অর্থনীতি খুব দ্রুত সামনে এগিয়ে চলেছে। সমগ্র বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে। এই মুহূর্তে আমাদের সকলের উপরেই একটা বড় দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো গুণগত মানের ওপর জোর দেওয়া। হয়ে থাকে, চলছে, চলে যাবে এসব বলার যুগ চলে গেছে। আসুন এবছর আমরা পূর্ণ শক্তির সঙ্গে গুণমানকে যেন অগ্রাধিকার দিই। আমাদের সকলের একটাই বীজমন্ত্র হোক, কোয়ালিটি, কোয়ালিটি এবং শুধুই কোয়ালিটি। গতকালের থেকে আজ হোক আরও বেশি উন্নত মানের। আমরা যা কিছু উৎপাদন করছি তার মান উন্নত করার সংকল্প নিতে হবে। সে বস্ত্রশিল্প হোক, প্রযুক্তি হোক, ইলেকট্রনিক্স হোক কিংবা প্যাকেজিং, ভারতীয় পণ্য মানেই টপ কোয়ালিটি। আসুন উৎকর্ষকে আমরা মানদণ্ড করে তুলি।
আমরা অঙ্গীকার করি কোয়ালিটিতে না কোনো ঘাটতি থাকবে, না কোয়ালিটি নিয়ে কোনো আপোষ হবে। আর আমি তো লালকেল্লা থেকে বলেছিলাম, জিরো ডিফেক্ট, জিরো এফেক্ট। আর এভাবেই আমরা বিকশিত ভারতের এই যাত্রাকে আরও ত্বরান্বিত করতে পারব। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশের মানুষ খুবই উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন। যে কোনো সমস্যার সমাধান খোঁজা আমাদের দেশবাসীর স্বভাবগত বৈশিষ্ট্য। কিছু মানুষ এই কাজ যেমন স্টার্টআপের মধ্যে দিয়ে করেন, তেমনি আবার কিছু মানুষ সমাজের সম্মিলিত শক্তির মধ্যে দিয়ে পথ খোঁজার চেষ্টা করেন। এমনই একটা প্রচেষ্টা দেখা গেছে উত্তরপ্রদেশের আজমগড়ে। এখান দিয়ে প্রবাহিত তমসা নদীকে মানুষ পুনর্জীবন দিয়েছেন। তমসা কেবল একটা নদীই নয়, বরং আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক প্রাণময় প্রবাহ। অযোধ্যা থেকে নির্গত হয়ে গঙ্গায় মিশে যাওয়া এই নদী একসময় এ অঞ্চলের মানুষজনের দিনযাপনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। কিন্তু দূষণের কারণে এর অবিরল ধারা বাধাপ্রাপ্ত হচ্ছিল। পলি, মাটি, নোংরা, ময়লা এবং আবর্জনা এই নদীর প্রবাহকে রুদ্ধ করেছিল। এরপর এখানকার মানুষজন এর নতুন করে প্রাণ সঞ্চারের উদ্দেশ্যে অভিযান শুরু করেন। নদী সংস্কার করা হয়, আর তার তীরে ছায়াদানকারী ফলদায়ক গাছ লাগানো হয়। স্থানীয় মানুষ কর্তব্য ভাবনা থেকেই এই কাজে এগিয়ে আসেন এবং সকলের মিলিত প্রচেষ্টায় নদীটির পুনরুদ্ধার করা সম্ভব হয়। বন্ধুরা, জন অংশীদারিত্বের এমনই এক প্রচেষ্টা অন্ধ্রপ্রদেশের অনন্তপুরেও দেখা গেছে। এটি এমন এক এলাকা যা খরার মতো অত্যন্ত কঠিন সমস্যার সঙ্গে লড়াই করে চলেছে। এখানকার মাটি লাল এবং বালিযুক্ত। এর ফলে লোকেদের জলের সমস্যার সম্মুখীন হতে হয়। এখানকার অনেক এলাকায় বহুদিন ধরে বৃষ্টি হয় না। অনেক সময় তো লোকেরা অনন্তপুরের তুলনা মরুভূমির মতো শুষ্ক অঞ্চলের পরিস্থিতির সঙ্গেও করে থাকে। বন্ধুরা, এই সমস্যার সমাধানে স্থানীয় লোকেরা জলাশয়গুলি পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রশাসনিক সহযোগিতায় এখানে অনন্ত নীরু সংরক্ষণম প্রজেক্ট শুরু করা হয়েছে। এই প্রচেষ্টার ফলে 10টিরও বেশি জলাশয় পুনর্জীবিত করা হয়েছে এবং ওই জলাশয়গুলি এখন জলে পূর্ণ হতে শুরু করেছে। এছাড়াও 7,000-এরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। অর্থাৎ অনন্তপুরে জল সংরক্ষণের সঙ্গে সঙ্গে গ্রিন কভারও বৃদ্ধি পেয়েছে। এখানকার ছেলেমেয়েরা এখন সাঁতারের সুবিধাও উপভোগ করতে পারছে। অর্থাৎ বলা যেতে পারে এখানকার সম্পূর্ণ ইকোসিস্টেম আবার জীবিত হয়ে উঠেছে। বন্ধুরা, আজমগড় হোক বা অনন্তপুর বা দেশের যে কোনো প্রান্ত হোক, এটা দেখে আনন্দ হয় যে মানুষেরা একত্রিত হয়ে কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়ে অনেক বড় সংকল্প রূপায়িত করতে পারছেন। জন অংশীদারিত্ব এবং যৌথ প্রচেষ্টার এই ভাবনা আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে ভজন এবং কীর্তন বহু যুগ ধরে আমাদের সংস্কৃতির প্রাণস্বরূপ। আমরা মন্দিরের ভক্তিগীতি শুনেছি, পাঠ শুনেছি এবং প্রত্যেক প্রজন্ম ভক্তিকে সময়ের মতো করে যাপন করেছে। এখনকার প্রজন্মও দারুণ কিছু নতুন করার চেষ্টা করছে। আজকের যুবশক্তি ভক্তিকে নিজেদের অনুভূতি এবং জীবনধারাতে সম্মিলিত করে নিয়েছে। এই ভাবনার ফলে এক নতুন সংস্কৃতি গড়ে উঠেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও নিশ্চয়ই দেখে থাকবেন। দেশের ভিন্ন ভিন্ন শহরে বড় সংখ্যায় যুবারা একত্রিত হচ্ছে, মঞ্চ সজ্জিত হচ্ছে, আলোর ব্যবস্থা হচ্ছে, সঙ্গীত হচ্ছে, সম্পূর্ণ ব্যবস্থাপনা হচ্ছে এবং পরিবেশ যেন কনসার্টের থেকে কোনো অংশে কম হচ্ছে না। এমন মনে হচ্ছে যেন কোনো বিশাল কনসার্ট হচ্ছে, কিন্তু সেখানে যা গাওয়া হচ্ছে সম্পূর্ণ তন্ময়তার সঙ্গে, পুরো মনোযোগ দিয়ে, সম্পূর্ণ সুরে, সেটা হলো ভক্তিগীতি। এই প্রথাটিকে আজ ভজন ক্লাবিং বলা হচ্ছে এবং এটি বিশেষ করে জেন জির মধ্যে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এটা দেখে ভালো লাগছে যে এই ধরনের আয়োজনে ভক্তিগীতির মর্যাদা ও শুদ্ধতা বজায় রাখার প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া হচ্ছে।
ভক্তিকে হালকাভাবে দেখা হচ্ছে না, শব্দের মর্যাদা ভঙ্গ হচ্ছে না এবং ভাবও অক্ষুণ্ণ থাকছে। মঞ্চসজ্জা আধুনিক হতে পারে, গানের প্রস্তুতিও ভিন্ন হতে পারে, কিন্তু মূল ভাবনা অক্ষুণ্ণ থাকছে। আধ্যাত্মিকতার এক নিরবচ্ছিন্ন প্রবাহ এখানে অনুভূত হচ্ছে। আমার প্রিয় দেশবাসী, আজ আমাদের সংস্কৃতি এবং উৎসব সমস্ত পৃথিবী জুড়ে জায়গা করে নিয়েছে। পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে ভারতের উৎসবগুলি অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হচ্ছে। সব ধরনের কালচারাল ভাইব্রেন্সিকে বজায় রাখতে আমাদের ভারতীয় বংশোদ্ভূত ভাই বোনেদের প্রভূত যোগদান আছে। তাঁরা যেখানেই আছেন নিজেদের সংস্কৃতির মূল ভাবনাটিকে সংরক্ষিত রেখে সেটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই ভাবনাকে মাথায় রেখে মালয়েশিয়ায় আমাদের ভারতীয় বংশোদ্ভূত লোকজনেরা অত্যন্ত প্রশংসনীয় কাজ করে চলেছেন। আপনারা এটা জেনে আশ্চর্য এবং আনন্দিত হবেন যে মালয়েশিয়ায় 500-রও বেশি তামিল স্কুল আছে। এখানে তামিল ভাষা শিক্ষার সাথে অন্য বিষয়ও তামিলে পড়ানো হয়। এছাড়াও এখানে তেলেগু এবং পাঞ্জাবি সহ অন্যান্য ভারতীয় ভাষার ওপরও অনেক ফোকাস রাখা হয়। বন্ধুরা, ভারতের এবং মালয়েশিয়ার মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্বন্ধ দৃঢ় ও মজবুত করতে একটি সোসাইটিরও খুব বড় ভূমিকা আছে, যার নাম হল মালয়েশিয়া ইন্ডিয়া হেরিটেজ সোসাইটি। বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও এই সংস্থাটি একটি হেরিটেজ ওয়াকের আয়োজন করে থাকে। এতে দুই দেশকে জুড়ে রাখার মতো সাংস্কৃতিক স্থানগুলিকে কভার করা হয়। গত মাসে মালয়েশিয়ায় লালপাড় শাড়ি আইকনিক ওয়াকের আয়োজন করা হয়। এই শাড়ির সাথে বাংলা সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। এই অনুষ্ঠানে সবচেয়ে অধিক মাত্রায় এই শাড়ি পরার রেকর্ড তৈরি হয়, যা মালয়েশিয়ান বুক অব রেকর্ডসে নথিভুক্ত করা হয়। এই অবসরে ওড়িশি নাচ এবং বাউল গান লোকেদের মন্ত্রমুগ্ধ করে। আমি বলতে পারি, সায়া বড়মাঙ্গা দেঙ্গান ডিয়াসপোরা ইন্ডিয়া দি মালয়েশিয়া মেরেকা মম্বাবা ইন্ডিয়া দান মালয়েশিয়া সেমাকিন রাপা। আমার মালয়েশিয়ায় থাকা প্রবাসী ভারতীয়দের নিয়ে গর্ব হয়। ভারত আর মালয়েশিয়াকে তাঁরা আরও কাছাকাছি নিয়ে আসছেন। মালয়েশিয়াতে আমাদের প্রবাসী ভারতীয়দের প্রতি আমার অনেক অনেক শুভকামনা। আমার প্রিয় দেশবাসী, আমরা ভারতের যে প্রান্তেই যাই না কেন, কিছু না কিছু অসাধারণ অভূতপূর্ব ঘটনা অবশ্যই চোখে পড়ে। মিডিয়ার চাকচিক্যের মধ্যে তারা কখনো কখনো জায়গা পায় না, কিন্তু এ থেকে বোঝা যায় আমাদের সমাজের আসল শক্তি কী। এ থেকে আমরা আমাদের মূল্যবোধের সেই চিহ্ন দেখতে পাই, যার মধ্যে সবার ওপরে রয়েছে একতার ভাবনা। গুজরাটের বেচরাজির চন্দনকি গ্রামের পরম্পরা এমনই অনন্য। এখন আমি যদি বলি যে এখানকার লোকেরা, বিশেষত বয়স্ক মানুষরা, নিজেদের বাড়িতে খাবার তৈরি করেন না, তাহলে আপনারা হতবাক হয়ে যাবেন। এর কারণ হল গ্রামের চমৎকার কমিউনিটি কিচেন। এই কমিউনিটি কিচেনে একসঙ্গে গোটা গ্রামের সকলের খাবার তৈরি হয় আর লোকজন একসঙ্গে বসে খাবার খান। গত 15 বছর ধরে এই পরম্পরা একভাবে চলে আসছে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি অসুস্থ হন, তার জন্যে টিফিন সার্ভিসও চালু করা হয়, অর্থাৎ হোম ডেলিভারির পুরো ব্যবস্থা করা হয়। গ্রামের এই সকলের একসঙ্গে খাওয়া দাওয়া মানুষকে আনন্দে ভরিয়ে তোলে। এই উদ্যোগ শুধু মানুষকে ঐক্যবদ্ধই করে না, এতে সামগ্রিক পরিবারের ভাবনায় উৎসাহ মেলে। বন্ধুরা, ভারতের পরিবার ব্যবস্থা, ফ্যামিলি সিস্টেম, আমাদের ঐতিহ্যের এক অভিন্ন অংশ। বিশ্বের অনেক দেশেই এই ব্যাপারটি নিয়ে কৌতূহল প্রকাশ করা হয়। অনেক দেশেই এই ফ্যামিলি সিস্টেম ব্যাপারটা অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। কিছুদিন আগেই আমার ভাই ইউএইর মহামান্য রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান ভারতে এসেছিলেন। উনি আমাকে বলেছিলেন যে ইউএইতে 2026 সালকে ইয়ার অফ ফ্যামিলি হিসেবে পালন করা হচ্ছে। এর উদ্দেশ্য হল ওখানকার লোকজনের মধ্যে সৌহার্দ্য ও একতার ভাবনা আরও মজবুত করা। এটি সত্যিই অতি প্রশংসনীয় একটি উদ্যোগ। বন্ধুরা, যখন পরিবার আর সমাজের শক্তি একযোগে মিলিত হয়,
আমরা তখন আমাদের সামনের অনেক বড় বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারি। আমি অনন্তনাগের শেখ গুন্ড গ্রাম সম্পর্কে জানতে পেরেছি। এখানে ড্রাগস, তামাক, সিগারেট আর মদের নেশা অত্যন্ত বেড়ে গেছিল। এইসব দেখে গ্রামের মীর জাফরজি অত্যন্ত অস্থির হয়ে এই সমস্যা দূর করার সিদ্ধান্ত নেন। তিনি গ্রামের নবীন এবং প্রবীণদের একত্রিত করেন। তার উদ্যোগের প্রভাব এমনই হয় যে ওখানকার দোকানগুলি তামাকজাত বস্তুর বিক্রয় বন্ধ করে দেয়। এই উদ্যোগের ফলে ড্রাগসের বিপজ্জনক প্রভাব সম্পর্কে লোক সচেতন হয়। বন্ধুরা, আমাদের দেশে এমন অনেক সংস্থা আছে যারা বছরভর নিঃস্বার্থভাবে সমাজের সেবায় লেগে আছেন। এইরকমই একটি সংস্থা আছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ফরিদপুরে। তার নাম বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন। এই সংস্থা গত 4 দশক ধরে শিশু ও প্রবীণদের দেখাশোনা করার দায়িত্ব পালন করে আসছেন। গুরুকুল পদ্ধতিতে শিক্ষাদান আর শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে সঙ্গে সমাজ কল্যাণমূলক অনেক ভালো কাজের সঙ্গে এই সংস্থা যুক্ত আছেন। আমার প্রার্থনা, নিঃস্বার্থ সেবার এই মনোভাব দেশবাসীর মধ্যে প্রতিনিয়ত আরও শক্তিশালী হয়ে উঠুক। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে আমি প্রতিনিয়ত স্বচ্ছতার কথা বলে থাকি। আমার এটা দেখে গর্ব হয় যে আমাদের যুব প্রজন্ম তাদের আশপাশের স্বচ্ছতা বিষয়ে অত্যন্ত সজাগ। অরুণাচল প্রদেশের এমনই এক অনন্য প্রচেষ্টা সম্পর্কে আমি জানতে পেরেছি। অরুণাচল সেই জায়গা যেখানে আমাদের দেশের মধ্যে সব থেকে আগে সূর্যের কিরণ পৌঁছে যায়। এখানকার মানুষ জয় হিন্দ বলে একে অপরকে অভিবাদন জানান। এখানে ইটানগরে যুব সম্প্রদায় একজোট হন সেই সব জায়গার পরিচ্ছন্নতার ব্যাপারে, যেখানে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি ছিল। এই যুবকরা আলাদা আলাদা শহরে সর্বসাধারণের ব্যবহারযোগ্য জায়গাকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারটি নিজেদের জীবনের উদ্দেশ্য করে নিয়েছেন। এরপর তারা ইটানগর, নাহারলাগুন, দৈমুখ, সেপ্পা, পালিন আর পাশিঘাটে অভিযান চালান। এই যুবারা এখনও পর্যন্ত প্রায় 11 লক্ষ কিলো থেকেও বেশি বর্জ্য পরিষ্কার করেছেন। ভাবুন বন্ধুরা, যুবারা একজোট হয়ে 11 লক্ষ কেজি আবর্জনা পরিষ্কার করেছেন। বন্ধুরা, আর এক উদাহরণ অসমের নগাঁওতে পুরনো গলিগুলির সঙ্গে সেখানকার মানুষের আবেগ জুড়ে আছে। এখানকার কিছু মানুষ একযোগে নিজেদের রাস্তা পরিষ্কারের শপথ নেন। ধীরে ধীরে তাদের সঙ্গে আরও মানুষ যোগ দেন। এইভাবে এমন একটি দল তৈরি হয়ে যায় যারা তাদের রাস্তা থেকে সমস্ত আবর্জনা পরিষ্কার করে ফেলেন। বন্ধুরা, এমনই একটি প্রচেষ্টা বেঙ্গালুরুতেও হচ্ছে। বেঙ্গালুরুতে সোফা ওয়েস্ট এক বড় সমস্যা হয়ে উঠেছে। এজন্য কিছু পেশাদার মানুষ একজোট হয়ে নিজের নিজের পদ্ধতিতে তার সমাধান করে চলেছেন। বন্ধুরা, আজ অনেক শহরে এমন দল আছে যারা ল্যান্ডফিল ওয়েস্ট পুনর্ব্যবহারের কাজে যুক্ত আছেন। চেন্নাইতে এমনই একটি দল অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন। এইসব উদাহরণ থেকে এটাই বোঝা যায় যে স্বচ্ছতার সঙ্গে যুক্ত যে কোনো প্রচেষ্টা কতটা প্রশংসনীয়। স্বচ্ছতার ব্যাপারে আমাদের ব্যক্তিগত এবং সমবেত প্রচেষ্টা বাড়াতে হবে, তবেই আমাদের শহর আরও সুন্দর হবে। আমার প্রিয় দেশবাসী, যখন পরিবেশ সংরক্ষণের বিষয়ে কথা হয় তখন সাধারণত আমাদের মনে বড় বড় প্রকল্প, বিরাট কোনো অভিযান এবং বৃহৎ সংগঠনের কথা আসে। কিন্তু অনেক সময় পরিবর্তনের শুরুটা খুব সাধারণভাবে হয়, একজন মানুষের মাধ্যমে, একটি এলাকা থেকে। একটি পদক্ষেপই ক্রমাগত করতে থাকা ছোট ছোট প্রচেষ্টার থেকেও বড় পরিবর্তন আসে। পশ্চিমবঙ্গের কোচবিহারের অধিবাসী বিনয় দাসজির প্রচেষ্টা এক্ষেত্রে উদাহরণ। গত কয়েক বছর ধরে উনি নিজের জেলাকে সবুজে ভরিয়ে রাখার কাজটি একাই সম্পন্ন করে চলেছেন। বিনয় দাসজি প্রায় 1000 গাছ লাগিয়েছেন। অনেকবার গাছ কেনা থেকে শুরু করে তা রোপণ করা এবং তার খেয়াল রাখার সম্পূর্ণ খরচ উনি ব্যয় করেছেন। যেখানে প্রয়োজন হয়েছে সেখানে স্থানীয় মানুষ, ছাত্রছাত্রী এবং পৌরসভার সঙ্গে মিলে কাজ করেছেন। ওর প্রচেষ্টার ফলে
রাস্তার ধারে সবুজ গাছগাছালির সংখ্যা আরও বেড়েছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের পন্না জেলায় জগদীশ প্রসাদ অহিরবারজির প্রচেষ্টাও অত্যন্ত প্রশংসনীয়। উনি জঙ্গলে নিরাপত্তারক্ষীর কাজ করেন, নিজের সেবা প্রদান করেন। একবার টহল দেওয়ার সময় উনি অনুভব করেন যে জঙ্গলে থাকা অনেক ঔষধি গাছের কথা কোথাও নথিবদ্ধ নেই, কিন্তু জগদীশজি এই গাছের কথা আগামী প্রজন্মকেও জানাতে চাইছিলেন। তাই উনি ঔষধি গাছগুলিকে চিহ্নিত করলেন এবং তাদের রেকর্ড তৈরি করা শুরু করলেন। উনি ১৫০ বেশি ঔষধি গাছ চিহ্নিত করেন। প্রত্যেকটি গাছের ছবি, নাম, উপযোগিতা এবং তাদের প্রাপ্তিস্থানের সম্বন্ধে তথ্য জোগাড় করেন। ওর জোগাড় করা তথ্যগুলি বন দপ্তর সংকলন করে এবং বইয়ের আকারে প্রকাশ করে। এই বইয়ের তথ্য এখন গবেষক, ছাত্র এবং বন বিভাগের আধিকারিকদের খুব কাজে লাগছে। বন্ধুরা, পরিবেশ সংরক্ষণের এই ভাবনা আজ বড় স্তরেও দেখা যাচ্ছে। এই ভাবনাকে মাথায় রেখে দেশে এক পেড় মা কে নাম অভিযান চালানো হচ্ছে। কয়েক কোটি মানুষ আজ এই অভিযানে যুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত দেশে ২০০ কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে। এটি প্রমাণ করে যে পরিবেশ সংরক্ষণ নিয়ে মানুষ এখন অনেক বেশি সচেতন এবং কোনো না কোনোভাবে এতে যোগদান করতে চান। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের আরেকটি বিষয়ে অনেক প্রশংসা করছি, যেটি হলো মিলেটস অর্থাৎ শ্রী অন্ন। আমি এটা দেখে আনন্দিত যে শ্রী অন্নের প্রতি দেশের মানুষের আকর্ষণ বেড়েই চলেছে। যদিও আমরা ২০২৩কে মিলেট ইয়ার ঘোষণা করেছিলাম, কিন্তু আজ ৩ বছর পরেও মিলেটকে নিয়ে দেশ এবং সারা বিশ্বে যে প্যাশন এবং কমিটমেন্ট দেখা যাচ্ছে তা খুবই উৎসাহব্যঞ্জক। বন্ধুরা, তামিলনাড়ুর কল্লকুরিচি জেলার মহিলা কৃষকদের একটি দল প্রেরণার উৎস হয়ে উঠেছেন। এখানকার পেরিয়াপালায়েম মিলেট এফপিসির সঙ্গে প্রায় ৮০০ জন মহিলা কৃষক যুক্ত হয়েছেন। মিলেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে এই মহিলারা মিলেট প্রসেসিং ইউনিট বসিয়েছেন এবং ওরা মিলেট থেকে তৈরি বিভিন্ন পণ্য সরাসরি বাজারে পৌঁছে দিচ্ছেন। বন্ধুরা, রাজস্থানের রামসারের কৃষকরাও মিলেটকে নিয়ে নানা ইনোভেশন করছেন। এখানকার রামসার অর্গানিক ফার্মার প্রডিউসার কোম্পানিতে ৯০০রও বেশি কৃষক যুক্ত রয়েছেন। এখানকার কৃষকরা মূলত বাজরা চাষ করেন। এখানে বাজরাকে প্রসেস করে রেডি টু ইট লাড্ডু তৈরি করা হয়। বাজারে এর খুব চাহিদা রয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, আমি এটা জানতে পেরে খুশি হয়েছি যে আজকাল অনেক মন্দির আছে যেখানে প্রসাদে কেবল মিলেটস ব্যবহার করা হচ্ছে। ওদের এই পদক্ষেপের জন্য আমি ওই সকল মন্দিরের পরিচালকদের অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, মিলেটস শ্রী অন্ন থেকে আমাদের অন্নদাতাদের আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের সুস্বাস্থ্যের নিশ্চয়তাও বাড়ছে। মিলেটস পুষ্টিগুণে ভরপুর। এটি একটি সুপারফুড। আমাদের দেশে শীতকালকে খাওয়া দাওয়ার জন্য খুবই উপযুক্ত সময় বলে ধরা হয়। এমতাবস্থায় এই সময় শ্রী অন্ন অবশ্যই খাওয়া উচিত। আমার প্রিয় দেশবাসী, মন কি বাত অনুষ্ঠানে আমাদের আবার একবার বিভিন্ন বিষয়ে আলোচনা করার সুযোগ হলো। এই অনুষ্ঠান আমাদের দেশে বিভিন্ন উপলব্ধিকে অনুভব করার এবং উদযাপন করার সুযোগ দেয়। ফেব্রুয়ারিতে এইরকম আরেকটি সুযোগ আসছে। আগামী মাসে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট আয়োজিত হতে চলেছে। এই সামিটে সমগ্র পৃথিবীর, বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞরা ভারতে আসবেন। এই সম্মেলন এআই জগতে ভারতের উন্নতি ও সাফল্যের কথা তুলে ধরবে। এতে অংশগ্রহণকারী সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আগামী মাসের মন কি বাত অনুষ্ঠানে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট সম্পর্কে আমরা নিশ্চয়ই কথা বলবো। দেশবাসীর আরও অন্যান্য সাফল্যের সম্বন্ধেও আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমায় মন কি বাত থেকে বিদায় দিন। আগামীকাল সাধারণতন্ত্র দিবসের জন্য আবার আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।